ফাঁসি শব্দটি শুনলেই মনে ভেসে ওঠে এক ভয়াবহ শাস্তির ছবি, কিন্তু ভারতের ইতিহাসে এমন একটি ফাঁসি রয়েছে যা আজও শুধু একটি মৃত্যুদণ্ড হিসাবে বিবেচিত হয় না, বরং এই ঘটনা বিচার ব্যবস্থা, ক্ষমতার অপব্যবহার এবং ঔপনিবেশিক শাসনের চরিত্র নিয়ে গভীর প্রশ্ন তুলে যায়। সেই ঘটনা মহারাজা নন্দকুমারের ফাঁসি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 1775 সালের 5 আগস্ট কলকাতার কুলিবাজারে ফোর্ট উইলিয়ামের কাছে সকাল থেকেই মানুষের ভিড়। হাজারো মানুষ জড়ো হয়েছেন এক বৃদ্ধ মানুষকে শেষবারের মতো দেখতে। প্রায় 70 বছর বয়সী বাঙালি ব্রাহ্মণ নন্দকুমারকে সেদিন ফাঁসিতে ঝোলানো হয়। ইতিহাসের পাতায় এটি ব্রিটিশ শাসনামলে ভারতে সংঘটিত প্রথম বিচারিক ফাঁসি হিসাবে পরিচিত। মৃত্যুর আগে নন্দকুমার একটি শেষ আবেদন করেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন তাকে শত্রুতা ও পক্ষপাতের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তার সেই আবেদনই পরবর্তী সময়ে এই ঘটনাকে ঘিরে বিতর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হয়ে ওঠে। আনুমানিক 1705 সালের বীরভূমের ভদ্রপুরে এক সম্ভ্রান্ত বাঙালি ব্রাহ্মণ পরিবারে নন্দকুমারের জন্ম। তিনি শুধু জমিদারি ছিলেন না, ছিলেন রাজনীতিবিদ, কূটনীতিক এবং দক্ষ প্রশাসক। নবাবী আমলে তিনি বাংলার রাজস্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তারের সময়ও তিনি প্রশাসনিক ও রাজনৈতিক পরিমণ্ডলে পরিচিত মুখ ছিলেন। তবে নন্দকুমারের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক সবসময় একরকম ছিল না। তিনি ব্রিটিশদের সঙ্গে যোগাযোগ রাখলেও তাদের কর্মকাণ্ডের সমালোচনা করতেও পিছপা হননি। 1770-এর দশকে বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার সাহস করেছিলেন নন্দকুমার। 1975 সালের মার্চে তিনি বাংলার সুপ্রিম কাউন্সিলের কাছে অভিযোগ করেন হেস্টিংস নবাবের অভিভাবক মুন্নি বেগমের কাছ থেকে 3 লাখ টাকা ঘুষ নিয়েছেন। অভিযোগের পক্ষে নন্দকুমারের কাছে চিঠিপত্র ও অন্যান্য প্রমাণও ছিল বলে জানা যায়। হেস্টিংসের বিরোধী সুপ্রিম কাউন্সিলের সদস্য ফিলিপ ফ্রান্সিস ক্লেভারিন ও মনসন এই অভিযোগকে সমর্থন করেন। ফলে হেস্টিংস রাজনৈতিকভাবে চাপের মুখে পড়েন, কিন্তু আশ্চর্যজনকভাবে এর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই নন্দকুমারের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়। 1774 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল সুপ্রিম কোর্ট অব জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম। এর প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। নন্দকুমারের বিরুদ্ধে অভিযোগ ছিল 1763 সালের একটি বন্ড জাল করার। অভিযোগকারী ছিলেন মোহন প্রসাদ। এই মামলার সবচেয়ে বিতর্কিত দিক ছিল যে আইনের অধীনে নন্দকুমারের বিচার করা হচ্ছিল। সেই ব্রিটিশ ফৌজদারি অ্যাক্ট 1729 এর আগে কোনো ভারতীয়ের বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি। সে সময় ভারতীয় অভিযুক্তদের জন্য যথাযথ আইনি প্রতিনিধিত্ব পাওয়াও অত্যন্ত কঠিন ছিল। বিচার প্রক্রিয়াতেও একাধিক অনিয়ম ও সাংস্কৃতিক আইনি জটিলতার অভিযোগ ওঠে। মাত্র 8 দিনে বিচার শেষ হয়। 1775 সালের 16 জুন এলিজা ইম্পের আদালত নন্দকুমারকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। নন্দকুমার দণ্ড মওকুফ বা স্থগিত করার আবেদন করেন, কিন্তু সেই আবেদনও প্রত্যাখ্যাত হয়। এরপর আসে 5 আগস্ট। ফাঁসির আগে নন্দকুমার তার শেষ ইচ্ছা হিসেবে আদিগঙ্গার তীরে মৃত্যুবরণ করার কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত কলকাতার কুলিবাজারে তার ফাঁসি কার্যকর হয়। সেদিন বিপুল সংখ্যক মানুষ ঘটনাটি দেখতে উপস্থিত হয়েছিলেন। এক বৃদ্ধ বাঙালি ব্রাহ্মণের মৃত্যুদণ্ড কলকাতার মানুষের মনে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু কেন এই ফাঁসি এত বিতর্কিত হয়ে উঠল? সবচেয়ে বড় প্রশ্ন ছিল, নন্দকুমার যখন হেস্টিংসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তার কয়েক সপ্তাহের মধ্যেই কেন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হলো? কেন এমন একটি আইন তার বিরুদ্ধে প্রয়োগ করা হলো যা এর আগে কোনো ভারতীয়ের বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি? আর বিচারপতি এলিজা ইম্পে ও ওয়ারেন হেস্টিংসের ব্যক্তিগত সম্পর্ক কি এই বিচারকে প্রভাবিত করেছিল? ইম্পে ও হেস্টিংস একই সময়ে ওয়েস্টমিনস্টার স্কুলে পড়াশোনা
করেছিলেন এবং তাদের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ছিল। পরবর্তী সময়ে ইম্পের ভূমিকা নিয়েও ইংল্যান্ডে ব্যাপক প্রশ্ন ওঠে। তবে হেস্টিংস সরাসরি নন্দকুমারের ফাঁসির ষড়যন্ত্র করেছিলেন এমন চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। হেস্টিংস নিজেও পরে দাবি করেছিলেন এই মামলায় তার সরাসরি কোনো ভূমিকা ছিল না। নন্দকুমারের মৃত্যুর বহু বছর পর ব্রিটিশ রাজনীতিবিদ ও ইতিহাসবিদদের মধ্যেও এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়। লর্ড ম্যাকলে তার বিখ্যাত লেখায় নন্দকুমারের বিচারকে জুডিশিয়াল মার্ডার বা বিচারের নামে হত্যা হিসাবে অভিহিত করেছিলেন। তার মতে হেস্টিংস ও ইম্পের ঘনিষ্ঠতা এবং মামলার সময়কাল এই বিচারকে সন্দেহের ঊর্ধ্বে রাখেনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1787 সালে ইম্পের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে তদন্ত শুরু হয় এবং তাকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়, যদিও শেষ পর্যন্ত তিনি খালাস পান। অন্যদিকে যারা নন্দকুমারের বিচারকে সম্পূর্ণ বেআইনি বা পরিকল্পিত হত্যা বলতে নারাজ, তাদের যুক্তি ছিল আদালতে তার বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ উপস্থাপন করা হয়েছিল এবং সেই সময়কার আইনে সেই অপরাধের শাস্তি ছিল মৃত্যুদণ্ড। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।